আপনারা অভিযোগ করছিলেন এবং এখনো সে অভিযোগটি করলেন যে এনসিপির আসিফ সজীব ভুঁইয়া তিনি অনেক টাকা লেনদেনের একটি ইস্যু সামনে নিয়ে এসেছেন আপনি। মনিরা শারমিন, এই অভিযোগটি কম বেশি আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমে আসলে দেখেছিলাম এবং এটা নিয়ে এক ধরনের আলোচনাও হয়েছিল। আ সেই জায়গা থেকে সামনের দিনে আমরা শুনছি তিনি সিটি নির্বাচনও করবেন। এরকম একটি পরিকল্পনাও কি করছেন তাকে মনোনয়নের বিষয়ে আপনারা? সেটি কি আসলে আপনাদের দল থেকে কি বিবেচনায় তার এত নানা ধরনের অভিযোগ বা বক্তব্যের প্রেক্ষিতে আ আ তাকে যদি নির্বাচনে আপনারা আপনাদের দল থেকে আসলে মনোনয়ন দেন, জনগণের সমর্থন কি আপনারা পাবেন? আচ্ছা, মানে প্রথমত এটা আপনি নিজেই বললেন যে এটা অভিযোগ। এখন অভিযোগ তো আসলে প্রমাণিত না। আমি তো আপনার ব্যাপারে যেকোনো একটা অভিযোগ করতে পারি। আমি তো আসলে যে আপনিও আমার ব্যাপারে যেকোনো একটা অভিযোগ করতে পারেন। এবার সেটা সত্যতা উদ্ঘাটন করা এটা তো আসলে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আম আ আমি যদি বলি যে অভিযোগ তো আমি দেখলাম যে জনাব মীর শাহে আলম উনিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তো তিনি একবার দেখলাম যে ১ম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনার ব্যাপারে অভিযোগ করলেন যে এর আগে উনি নানান ধরনের অনিয়ম করেছেন। তো পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি যখন ওপেন চ্যালেঞ্জ দিলেন, উনি ভিডিও একটা বার্তা দিয়ে উনি বললেন যে মানে আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনি আমাকে এটা প্রমাণ করেন আরকি। I am open। তো তারপরে দেখলাম আর কিছু বলেন না। তো পরবর্তীতে উনাকে জিজ্ঞেস করা হলেও উনি আসলে বলতে পারেন নাই। সুতরাং এই যে দেখেন মানে জাস্ট মানে অভিযোগের জন্য অভিযোগ বা একটা মানে অভিযোগ করা কিন্তু ওটা প্রমাণ ছাড়া অভিযোগ। সেখানে আপনি আবার যদি আমাকে প্রশ্নটা এভাবে করেন যে তাকেই আমরা কেন প্রার্থী হিসেবে মনোনয়ন আ আ দিলাম আ স্থানীয় সরকার নির্বাচনের জন্য, সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটু আম আরেকটু আসলে বিবেচনার দাবি রাখে। আরেকটা ব্যাপার হচ্ছে আপা বললেন যে এই যে এজাজ মোহাম্মদ এজাজ উনি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন। আ উনার ব্যাপারেও দেখেন এইভাবে করে একটা মানে ভেগ কথা বলা হয় যে অভিযোগ আ নানান ধরনের অনিয়মের অভিযোগ। কিন্তু এই অভিযোগগুলো আপনারা কেন প্রমাণ দেন না? প্রথমত যখন আপনি আমাদের এই প্রশ্নটা তখন করতে পারতেন। যদি কোন অভিযোগ প্রমাণিত হতো বা উনার বিরুদ্ধে আপনারা অভিযোগ যে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেখানে আপনারা অভিযোগ করেন প্রমাণ সহ সেই যে জিনিসগুলো দেন, সেখানে যদি আসলে প্রমাণিত হয় যে তারা সত্যিকার অর্থে তারা নানান ধরনের অনিয়ম এবং এসবের সাথে জড়িত, সেখানে যদি এনসিপি তখন আ বাধা দেয় বা বলে যে না এটা আসলে করা যাবে না বা কোনভাবে মানে যদিও এনসিপি তত ক্ষমতাবান না, তারপরেও আসলে তখন যদি আসলে কোনভাবে এই বিচারিক প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করবার চেষ্টা করে, সেটা আমাদের ব্যাপারে একটা অভিযোগ হতে পারে। কিন্তু এখানে যখন আসলে একজন অভিযুক্ত কিন্তু সেটা প্রমাণিত না, তার আগ পর্যন্ত যদি আসলে তার ক্যারেক্টার এভাবে করে অ্যাসাসিনেট করা হয়, আমার মনে হয় সেটা আসলে একটা সোশ্যাল মানে আপনারা সোশ্যাল একটা জাস্টিস করে দিচ্ছেন। কিন্তু সেটা কিন্তু প্রমাণিত না। এরপরে আমি যদি বলি যে দেখেন এই যে মানে কোন প্রমাণ ছাড়া যে দুর্নীতির অভিযোগ আমাদের মানে সরকারি দল করেন। কিন্তু তাদের বিরুদ্ধে যখন প্রমাণ সহ মানে এই অভিযোগগুলো আছে তখন আসলে তারা নীরব হয়ে যান। মানে ওই যে একটা কথা আছে না যে কবি আসলে আসল জায়গায় কবি নীরব হয়ে যায়। যেমন মীর শাহে আলম আমরা দেখলাম যে উনি মানে ধরেন ঢাকা যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজধানী নাও হয়, আমার মনে হয় বগুড়া শিবগঞ্জ এই উপজেলাটাকে মানে বিএনপি সরকার দেখতে পারে এটাকে রাজধানী করা যায় কিনা। কারণ আমি দেখলাম যে এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হওয়ার ফলে উনি মানে মোটামুটি সকল বরাদ্দ উনার এই একটা উপজেলায় নিয়ে যাচ্ছেন এবং আমরা তো উপজেলার নামকরণের কথা বলাই বাহুল্য। এই ৪ টা উপজেলা তো উনি পারিবারিক উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন। তারপরে আবার যেটা দেখলাম আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটি আবার উইথড্র করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কত ধরনের হয়। সেটা হচ্ছে এই জায়গা থেকে আবার তার যেই কাজগুলো করানো হয় স্থানীয় সরকারের ওই এলাকায় সেটা আবার তার ছেলের যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটা দিয়ে আবার করানো হয়। তাহলে এই যে প্রমাণিত যে অভিযোগগুলো এগুলো নিয়ে যদি সরকার ব্যবস্থা না নেয় এবং বিরোধী দলকে শুধুমাত্র অভিযোগের খাতায় বন্দী করে তাদের চরিত্র হননের পথটা বেছে নেয়, আমার মনে হয় এটা সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল অভিযোগ মানে মানে অবস্থান না আরকি। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে তাদেরও আসলে অ্যাড্রেস করা দরকার, নিজেদের দিকে একটু দেখা দরকার বলে আমার মনে হয়। নীলুফার চৌধুরী মনি, আপনি চাইলে উত্তর দিতে পারেন। অবশ্যই। জি। দেখেন যেটা মনিরা বললেন, আমি প্রমাণটা এইভাবে দিতে চাই যে কয়েকদিন আগে আপনার কুমিল্লা ইসের সিটির প্রশাসক যে কুমিল্লা জেলা প্রশাসক যিনি বিএনপির, উনি বললেন যে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ তার দুই উপজেলায় যতগুলো আপনার টাকা নিয়েছে
কত কত 400-300 কোটি টাকা। আপনি 450 বুঝেন বোধহয়। যে একটা থানা বা উপজেলায় এত কোটি টাকা, পাশাপাশি অন্য থানাগুলায় 10 লাখ 15 লাখ, কোথায় 10 লাখ 15 লাখ, কিংবা কুমিল্লা সদর যেটা প্রাণকেন্দ্র, সেইখানে আপনার 10 লাখ 15 লাখ টাকা দিয়ে, আর উনাদের থানাগুলায় যত এতগুলা টাকা, শত শত কোটি টাকা নিয়েছে, সেটাতে যদি সমস্যা না হয়, শাহ আলম বগুড়ায় কিন্তু শত কোটি টাকা যায় নাই। এই যে যে কথাটা বলছে, সে তার এলাকায় ওটা নিয়েছে, ওটার জবাব সে দিয়েছে বা আরো দিবে। তো এইটার সঙ্গে তো এটা যায় না। তারাও তো মাত্র কয়েক মাস, 16-17 মাস, 14-15 মাস, এইটার মধ্যে তারা 300-400 কোটি টাকা নিয়েছে দুই থানায়, সামথিং 300 কোটি সামথিং, 400 কোটি সামথিং। তাহলে এর মধ্যে আপনার 10 লাখ 15 লাখ করে বাকি থানাগুলা কাজ কাজ করছে মসজিদ মাদ্রাসা। আপনি বলেন তো আপা, মসজিদ মাদ্রাসার এমন কি হলো যে এত টাকা লাগলো? কোথায় গেল এই টাকাগুলো? এই টাকাগুলোরও তো একটা হিসাব সামনে, তাদের স্বচ্ছতা প্রমাণ দেওয়া দরকার। এই যে কত একটা থানায় কতগুলা প্রশাসক আপনার প্রতিষ্ঠান থাকতে পারে, আপনার গুরুস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলাই দিয়েছে তারা। তো আপনি বলেন, আর বাকিগুলা যেগুলাই দেওয়ার কথা ছিল সেগুলাই তারা দিতে পারে না। আর সজীব ভুঁইয়ার কথাটা এরকম পেপারে আসছে, নট অনলি মানুষের মুখে মুখে, মানুষের মুখে মুখে তো আছেই, পেপারে আসছে। সে চ্যালেঞ্জ তো ছুড়ে দেয় না, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সে বলুক যে কোথায় কোন কোন আপনার আমাকে বুঝান। সে তো এইসবের মধ্যে আসে না। না না, চ্যালেঞ্জ করে দিয়েছে আপা, দিয়েছে, না, ওপেন চ্যালেঞ্জ এটা করে দিয়েছে। ওইভাবে চ্যালেঞ্জ ছুড়ে নাই। এটা হ্যাঁ, যেদিন ওভাবে ছুড়েছিল, ছুড়তে তারপরে হবে। যখন পত্রিকায় আসছে তখন আর সে চ্যালেঞ্জ ছুড়ে নাই। যখন পেপারে আসছে তারও এক মাস 1.5 মাস পরে পেপারে আসছে। এই যে হাজার আপা, হাজার আপনারা তো কোটি টাকা। সরকারি দল, আপনারা একটা কমিটি গঠন করেন, আমাদের মানে তো এই অন্য তদন্ত কাজ কমিটি গঠন আছে, করেন। আমরা তো নিয়েছি 4 মাস। আর আমরা চাই না ইন্টারিম সরকার, আমরা প্রতিবাদ করি নাই, কারণ নামে আমাদের এলিগেশন ছিল না যখন সরকারটা হয়। এই সরকার সব জনগণই মৌনতা ভাবে মেনে নিয়েছিল। তাদের কোনো বাজে কথা বলতে আমাদেরও খারাপ লাগে, আমরা এগুলা বলতে চাই না ওরকম। কিন্তু এটা তো সত্যি যে অন্যায় করলে অন্যায়ের মাসুল দিতে হবে, টুডে অর টুমোরো, এটা দিতে হবে। তা এখন তার যদি কোনো সমস্যা না থাকে সে নিজেই বলতে পারে। এবং আপনি জানেন যে আরো অনেক অনেক উপদেষ্টার নামে এই ধরনের বাজে কথা আছে, কিন্তু যারা কিছু করে নাই তাদের নামে কিন্তু নাই। আপনি দেখেন, সে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন, তার নামে কিছু নাই এলিগেশন। শিক্ষা উপদেষ্টা বা আরো 2-4টা উপদেষ্টা আছে, তাদের নামে এলিগেশন নাই, কেউ কিছু বলে না। কিন্তু চিফ অ্যাডভাইজার, তার নামে কিন্তু আছে। কোনখানে সে অর্থ মাপ করাইছে, কোনখানে সে নিজে কাজ নিছে, কোনখানে সে বিশ্ববিদ্যালয় নিছে, কোনখানে সে থাকে। বিদেশে লোক রপ্তানি করবে বলে নিছে। তো এই জিনিসগুলো না হলে তো যাহা রটে তার কিছুটা তো বটে। তো যদি বটেই থাকে, তাহলে কেন সে তার তার জায়গা থেকে খোলাসা করছে না? যখন পরের দিন যখন কুমিল্লা জেলা প্রশাসক যখন বললেন যে আমি চ্যালেঞ্জ দিলাম, তখন কিন্তু আর তারা কেউ আগায় নাই, তখন কিন্তু কেউ কিছু বলে নাই। প্রথমে কিন্তু চ্যালেঞ্জ দিল যে হ্যাঁ এটা ভুল, এটা মিথ্যা কথা, অসত্য। কিন্তু তারপরে যখন জেলা প্রশাসক চ্যালেঞ্জ দিল, তখন কিন্তু চুপসে গেল। তো আমার এই চুপসাটা যখন আপনার দুদকে মামলা হবে, দুদক তো ছাড়বে না টুডে অর টুমোরো। সময় কম। আমার দুদকে মামলা হবে, তখন আপা আমার যেটা মনে হচ্ছে যে 2-3 জন মন্ত্রী বা সংসদ সদস্য ছাড়া মানে তারা ক্ষমতাটা এনজয় করছেন, আর বাকিরা সবাই মোটামুটি প্রধানমন্ত্রীকে ফলো করার চেষ্টা করছেন। তার পোশাক আশাক, তার কাজ, তার যেই বিশেষ করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তার যে পরিশ্রম, বিভিন্ন একের পর এক মিটিং সিটিং, এগুলোকে তারা বাকিরা ফলো করার চেষ্টা করছেন। আর 2-3 জন হয়তো হাতে গোনা আছেন, তারা ক্ষমতাটাকে এনজয় করছেন হয়তো। এটার সাথে আপনি একমত হবেন কিনা আমি জানি না। না, এটা সাথে অবশ্যই একমত। সবকিছুতেই একটা জিনিস বুঝবেন, 100-তে 100 কোনোখানেই পাওয়া যায় না, 2-1 জন এদিক ওদিক হতেই পারে। কিন্তু এটাও তো সত্যি, এই 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 সংসদের, এই সরকারের আপনার মন্ত্রীরা সকাল 9টা থেকে 10টা 11টা রাতের কাজ করে, আবার পরের দিন সকালে তারা অসুস্থ হয়ে গেছে। মন্ত্রী হলে মানুষের চেহারা চকচক করে, হ্যাঁ, এমপি হলে চকচক করে। আমিও ব্যক্তিগতভাবে 2-3 জনের সাথে কথা বলেছি। তারা বললেন যে আমরা খুব বিপদে আছি, সকাল সকাল হ্যাঁ, ঘুম থেকে উঠতে হয়, 9টার মধ্যে যেতে হয় অফিসে। মানে তারাও বিপদে আছেন আর কি, এনজয় করতে পারছেন না। একদিকে ধরেন অনেক বয়স, আবার অনেক দীর্ঘদিন অনভ্যস্ততার কারণে ধরেন গত 17 বছর তারা ঠিকমতো ঘুমাতেই পারেন নাই নিজের বাসায়। এখন তারা নিজের ঘর এখনো ঘুমাতে পারছেন না। এটা একটা সমস্যা না? সেটাই সেটাই।
মনিরা শারমিন, আপনার যদি মন্তব্য থেকে থাকে ছোট্ট করে, কারণ আমাদের হাতে সময় একেবারেই কম, আলোচনা শেষ করতে হবে। দেখেন এখানে আসলে আপা যেরকম করে বললেন, আমার মনে হয় যে এই কাদা ছোড়াছুড়ির থেকে আমি তো ব্যক্তিগতভাবে আমি বলছি এবং আমার দলের মতামতও কিন্তু এরকমই। আসলে সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট সব একটা গণ-অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট এবং এটা মানুষের সেন্টিমেন্টের গভর্নমেন্ট সব মানে আমি যদি বলি 100% সমর্থনের যদি কোনো গভর্নমেন্ট হয় তাহলে এইটা। তো এইগুলা বললেও কিন্তু আসলে দুর্নীতি যদি থাকে তাহলে সেটা কিন্তু মানে পার পাওয়ার সুযোগ নাই। আমি সেটা ইনক্লুডিং আমাদের যারা উপদেষ্টা ছিলেন আমাদের দলের তাদের মানে তাদের ধরেই বলছি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে প্রশ্নাতীতভাবে আসলে এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত এবং যদি সত্যিকার অর্থে অভিযোগ থাকে সেটার একটা কংক্রিট প্রমাণ থাকা উচিত এবং শুধুমাত্র এভাবে করে আমরা না বলি এবং আসলে সব ইন্টারিম গভর্নমেন্টের সব উপদেষ্টাদের আবার আসলে এই ধরনের অভিযোগ পাওয়া যাবে না। কারণ ধরেন আম মানে সালেউদ্দিন অর্থ উপদেষ্টা যিনি ছিলেন তিনি তো আবার আমাদের বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ মির্জা ফখরুল ইসলামের রুমমেট যিনি এখন আম মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী। তো সেখানে না পাওয়া যেতে পারে এটা আমরা বুঝি। আবার ধরেন আসাদুজ্জামান আইন উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো উনি এখন আইনমন্ত্রী। তো উনারও এরকম কোনো অসুবিধা আমরা নাই দেখতে পারি। এটাও আমরা বুঝি। আবার ধরেন পররাষ্ট্রমন্ত্রী যে খলিল সাহেব উনাকে প্রথম দেখা গেল যে বিএনপির পক্ষ থেকে প্রচন্ড রকম অভিযোগ। তারপরে যখন দেখা গেল আবার খলিল সাহেব এখন আবার খুব মধুর একটা ব্যাপার হয়ে গেল যেটা আসলে পরবর্তীতে আবার তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বসাতে একটা সাহায্য করলো। সুতরাং এই বিষয়গুলো আসলে খানিকটা পক্ষপাত দুষ্ট। আমার কাছে মনে হয় যে আসলে ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল নোশন এই উপদেষ্টাদের যদি আসলে মানে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের যদি কারোরই কোনো দুর্নীতি থাকে সেখানে সেটা আসলে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে সেটি আসলে বের হওয়া উচিত। আমার মনে হয় যে তাছাড়া একটা মানুষকে যেমন করে আসলে প্রশ্নটা আপনি করলেন যে একজন কে কিভাবে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দিলাম। তো এটা তো আসলে যদি তার কোনো প্রমাণ না পাওয়া যায় তিনি কিন্তু আসলে তার আগ পর্যন্ত আমরা কিন্তু তাকে দোষী সাব্যস্ত করতে পারি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সে যেই হোক না কেন এটা আসলে বাংলাদেশে এতদিন পর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ঢুকেছি সেখানে আমার মনে হয় যে মন্ত্রী বলেন উপদেষ্টা বলেন এনাদের আসলে দুর্নীতি করার আগে যাতে ভাবতে হয় 10 বার যে না আমি এটা করতে পারবো না কারণ সবাই দেখছে। এইটুকু মনের মধ্যে ভয় থাকা দরকার। নিশ্চয়ই আমরা আসলে চাই তারা জন্যই কাজ করবেন এবং এ ধরনের কোনো বলা যায় অভিযোগ হোক, অপবাদ হোক, কারোর গায়েই লাগবে না, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক ধন্যবাদ মনিরা শারমিন এবং নীলুফার চৌধুরী। মনে আবারও কথা হবে নিশ্চয়ই।